না রাখে, যে গণতন্ত্র সমুন্নত না রাখলে কি হয়, তাহলে এই সব জীবন যে দিল এটা তো বৃথা যায়। সুতরাং আমার ধারণা গণতন্ত্র ফিরে আসবে, তবে গণতন্ত্রের কিছু ত্রুটি বিচ্যুতি বাংলাদেশে নানান সময়ে ছিল, তার কিছু থাকবে কিন্তু অনেকটা কমে আসবে। সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে ফ্যাসিবাদ হঠাৎ করে 2-4 বছর 5 বছরে হয় না। ফ্যাসিবাদ হওয়ার জন্য একটা সময় দরকার হয়, একটু বড় ব্যাপ্তি দরকার হয়। যেই সময়টা পেয়েছিল আওয়ামী লীগ 3 টার্ম প্লাস সময় থাকার কারণে 16 বছর প্রায়। যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতো এবং মানুষ ভোট দেওয়ার সুযোগ পেত, তাহলে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে একবারের বেশি কারো থাকার নজির নাই। সেই হিসেবে ধারণা করা হয় আওয়ামী লীগ যতটা অনাচার করেছিল, তারা যতটা দুঃশাসন এই দেশে কায়েম করেছিল, জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে তাদের তো ক্ষমতায় থাকবার প্রশ্নই উঠত না, ফলে ফ্যাসিবাদও কায়েম হতে পারত না। এখন এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলো, এর মাধ্যমে মানুষ তার পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে, পছন্দের মার্কায় ভোটটা দিতে পারবে। মানুষের হাতে ভোটের পাওয়ারটা ফিরিয়ে দেওয়া হলো। ফলে ফ্যাসিবাদ হওয়ার আর যেহেতু আর সুযোগ নাই, গণতন্ত্রের কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও সেটাকে আস্তে আস্তে শুধরাবার যে আকাঙ্ক্ষা বা যে চেষ্টা, সেটাকে নিয়ে গণতন্ত্র এগিয়ে নেওয়া সম্ভব হবে। সেই পথটা খুলে গেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে টেকসই কোনো সমাধান কিনা? এর আগে যে দলটি দাবি করত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তাদের আন্দোলনের ফসল, তারাই আবার গলা টিপে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছিল। আনলেস এন্ড আনটিল দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি না হয়, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ট্রাস্টের জায়গা তৈরি না হয় একে অপরের প্রতি, ততদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেই আপনার মেনে নিতে হবে মন্দের ভালো হিসেবে। রাজনীতিবিদরা নিজেদের উপর নিজের আস্থা রাখতে পারেননি বলেই অরাজনৈতিক একটা মধ্য 3 মাসের সরকারের ব্যবস্থা আনতে হয়েছিল বাংলাদেশে, এবং সেই আস্থার সংকট দিনে দিনে আরও বেড়েছে, কমেনি। এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন হতে থাকুক। যদি বাংলাদেশে মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে, সবাই মেনে নিচ্ছে, তো এটা থাকলে অসুবিধা কোথায়? আমাদের দরকার মানুষের হাতে ভোটের অধিকারটা ফিরিয়ে দেওয়া এবং সেটা অক্ষুণ্ণ রাখা। আর যদি রাজনৈতিক শক্তিগুলো ভবিষ্যতে সমঝোতার ভিত্তিতে এমন কোনো পদ্ধতি তারা মেনে নিতে পারে যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ওই রকম স্বাধীনতা নিয়ে কাজ করতে পারেন, সেরকম পরিবেশ কোনোদিন বাংলাদেশে আসে, তখন আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন হবে না। নিশ্চয়ই সেই দিকে বাংলাদেশ এগোবে। কারণ সারা পৃথিবীতে গণতান্ত্রিক ভ্যালুস যে দেশগুলোতে প্র্যাকটিস করা হয়, যেই দেশে যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার যে প্র্যাকটিস সেটা অনেক যেসব দেশে নেই, সেই দেশগুলোকে ফলো করে যদি আমাদের দেশের রাজনীতিবিদ, আমাদের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান সহ সমগ্র জনগোষ্ঠী আকাঙ্ক্ষা যদি তারা ধারণ করে যে না, আমরা একটু সভ্যতার দিকে কেন আগাবো না, নিশ্চয়ই আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করে আবার এক সরকারের অধীনে দলীয় যে সরকার থাকবে, অন্য গণতান্ত্রিক বিশ্বে যেভাবে সেরকম নির্বাচন ব্যবস্থার দিকে যাব। তা সেটা যতদিন আমরা এনশিওর করতে না পারবো, আমাদের সেই সন্দেহ দূর না হবে, ততদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে। এবং 1991 সাল, 96 জুন, 2001 সাল বাংলাদেশের ইতিহাসে এই 3টা নির্বাচন তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়েছে, কিছু ত্রুটি বিচ্যুতি থাকার পরেও। এর থেকে বেটার নির্বাচন যেহেতু দলীয় সরকারের অধীনে হয়েছে বলে গ্রহণযোগ্যতা পায়নি, সুতরাং এটার প্রতি মানুষের এখনো আস্থা আছে, চলতে থাকুক না। কিন্তু 3 দশক আগে আমরা জানি যে ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা হয়েছিল। 3 দশকে আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন কেন এলো না? এইটা আসেনি কারণ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যে কাঠামো, সেই কাঠামোটা হচ্ছে একটু একপাক্ষিক, এককেন্দ্রিক। তাতে করে কি হয়, যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতার 16 আনা ভোগ করে, আর যারা ক্ষমতার বাইরে থাকে তারা 0 হয়ে যায়। এবং তাদেরকে যে কোনোভাবে ক্ষমতায় যারা থাকে তারা নানান রকম নিপীড়ন করবার, কোণঠাসা করবার এক ধরনের হাতিয়ার পেয়ে যায় ক্ষমতাটাকে।
রাষ্ট্রীয় ক্ষমতাটাকে। কিন্তু এইবার যেহেতু অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, আপনি দেখবেন যে যে সংস্কার প্রস্তাবগুলো এসছে তার মধ্যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের বিষয় আছে, তার মধ্যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না 10 বছরের বেশি সেই বিধান আসছে, তার মধ্যে সংসদীয় কমিটিগুলোতে কিভাবে বিরোধী দলীয় সদস্যদের এম্পাওয়ার্ড করা হবে সেই বিধান আসছে, তার নির্বাচন কমিশন সংস্কারের প্রশ্ন আসছে এবং আরও অনেকগুলো বিষয় এরকম সংস্কার আসছে, যেটা আস্তে আস্তে এগুলি যখন ইফেক্টিভ হতে শুরু করবে তখন এই যে ক্ষমতায় থাকা মানি আমার সব আর ক্ষমতার বাইরে যাওয়া মানি হচ্ছে সে কিছুই না, তেজপাতা হয়ে যাবে। এইটা গণতন্ত্রের ভাষা না, গণতন্ত্রের রীতিও না। এতদিন এরকম কিছু ভুল ছিল বলে এই সংকটটা দূর হয়নি। এখন যেহেতু এই ভারসাম্যটা আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই আনার ব্যাপারে সকল রাজনৈতিক শক্তির অঙ্গীকার আছে। বিএনপি ভিশন 2030-তে 2016 সালে বই প্রকাশ করে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, তারপরে 27 দফা, তা থেকে 31 দফা করে বিএনপি বারবার অঙ্গীকার করেছে বড় রাজনৈতিক দল হিসেবে। জামায়াত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই পরিবর্তনের পক্ষে, এই সংস্কারের পক্ষে অঙ্গীকার করেছে। সুতরাং তারা ক্ষমতায় গিয়ে যে বা যারা এই অঙ্গীকার রাখবে না তারা হোঁচট খাবে এবং জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। সেই আশঙ্কার কারণে হলেও এখন মানুষ অনেক সচেতন, তো সেই কারণে ভবিষ্যৎ রাজনীতি যারা করবেন তারা এই সংস্কারের পথে হাঁটবেন এবং সংস্কারের পথে হাঁটলে আগে যে কারণে গণতন্ত্রের উত্তরণগুলি ঘটেনি, তার যেই অন্তরায় ছিল, এখন সে অন্তরায়গুলো দূর হওয়ার পথে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সায়ন্ত। রেজাউল করিম, টেকসই গণতন্ত্রের সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান আসলে সম্পর্কিত কিনা, প্রথম প্রশ্ন আপনার কাছে রাখতে চাই এটি। কারণ আমরা যে যে দেশে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেখেছি, বলা যায় সেসব দেশে টেকসই গণতন্ত্রের উদাহরণ নেই বললেই চলে। সেই জায়গা থেকে আমরা যে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি দেখে এসেছি, সেই ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে টেকসই গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে? থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। একটা বিষয় হচ্ছে কি, আমি কথার শুরুতে একটা কথা বলি যে আমি বললাম যে গণতন্ত্র বা স্বাধীনতা অনেক কিছুর কথা বললাম, আপনাকে আমি বলে দিলাম যে আপনার জন্য আমি 2টো অপশন দিচ্ছি। আপনি বললেন যে আপনি আমাকে কোনো স্পেস দিচ্ছেন না, তখন আমি আপনাকে বললাম যে আপনাকে আমি 2টো অপশন দিচ্ছি না। অপশন 1, রুল 1, ইউ ফলো মি দেন আই উইল লিসেন ইউ, অ্যান্ড রুল 2, ফলো রুল নাম্বার 1। তার মানে কি, আপনাকে আমি কি অপশন দিলাম? আমি সেকেন্ড অপশনে বলে দিলাম যে রুল 2, ফলো রুল নাম্বার 1। তার মানে আমি ফার্স্টে যে একটা কথা বলেছি এটাই বাস্তবায়ন করছি, বাকি যেগুলো এগুলো সব হচ্ছে প্রথমটা বাস্তবায়নের জন্য, জাস্ট আমি দেওয়ার জন্যই দেয়া। সো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকুক না থাকুক, আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের মাইন্ডসেট আগে ঠিক করতে হবে। বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন আইন কানুন, সংবিধানের বিধি বিধান সব কিছু আমাদের আছে। এই বাংলাদেশ তথা ভারতবর্ষ ব্রিটিশরা যখন রুল করে তখন কিন্তু এখানে কয়েকটা জায়গা তারা এখানে আইন কানুন প্রতিষ্ঠা করে যায়। ওই একই রুল কিন্তু ব্রিটেনে আছে, বা একই রুল দেখবেন ওয়েস্টার্ন অনেক কান্ট্রিতে ফলো করা হয়। ব্রিটিশরা যতগুলো কলোনি তাদের ছিল সবগুলো কলোনিতে প্রায় একই রুল এস্টাবলিশ করেছিল, কিন্তু বাংলাদেশ কেন এখানে আগাতে পারছে না? কারণ সমস্যা হচ্ছে একটাই, আমরা ইল ডিসিপ্লিনড এবং আমরা সত্যিকার অর্থে যে আমাদের মাইন্ডসেট ঠিক নেই। আমরা বরং একটা পলিসি রুলকে আমাদের মতো করে ব্যবহার করি। কীরকম? এই সরকার তারা এতদিন পরে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তারা রায় দিলেন, প্রায় 1.5 বছর পার হয়ে গেল। তুমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রায় ঘোষণা করবে, ওয়াই ডিড ইউ টেক সো মাচ টাইম? আপনারা কেন সেটা প্রথম 3 মাসে করেন নাই? আচ্ছা, এখন তারা এখানে জনগণকে তো আমরা বোকা বানিয়ে দেই কিছু বিষয়ের দ্বারা, সংবিধান অনুচ্ছেদ এত, সংবিধান অনুচ্ছেদ অত, কিন্তু সাধারণ পাবলিক জানে অনুচ্ছেদ 58 ক্ষয়ের 2-এ কি বলা আছে? সাধারণ জনগণ কি জানে 58 গয়ের 1-এ কি লেখা আছে? সাধারণ পাবলিক জানে না, বাট আমি অনুচ্ছেদের কথা বলে দিচ্ছি। এখানে একটা বিষয় হচ্ছে কি যে তারা কোন জায়গাটা দিয়ে বলছে যে এই মুহূর্তে এই রায়টাকে এখানে কাজে লাগানো যাবে না, এটা এই নেক্সট সংসদ অধিবেশনের পরেরটাই করবে, নেক্সট ইলেকশন। ওয়াই? কারণ হচ্ছে কি তারা এখানে একটা প্যাচ তৈরি করছে এখানে যে 58 ক্ষয়ের 2 অনুযায়ী যে কথা হচ্ছে যে যেদিন থেকে আপনার সংসদ অধিবেশন শেষ হবে সেই দিন থেকে এবং নতুন সরকার গঠন হবে, নির্বাচন হবে, যখন সংসদ আবার শুরু হবে, এর মাঝখানে একটা ইনবিটুইন টাইম থাকে। এই টাইমটা নির্ধারণ করে দিতে হবে যে কতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা এবং তার উপদেষ্টারা কাজ করবে। 58 গয়ের 1 অনুযায়ী বলা আছে যে যেদিন সংসদ ভেঙে যাবে সেই দিন থেকে 15 দিনের মধ্যে আপনার উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। সো এখন
আমরা তো এখন সংসদ ভাঙি নাই। সো এখানে মানে বিষয়টাকে এখানে কিন্তু কমপ্লিকেটেড করা হচ্ছে এই ইস্যুতে, যে তারা এখন বুঝাতে চাচ্ছে যে আমরা তো এখন সংসদ ভাঙিনি, তাহলে এই 15 দিনের বিষয়টা কিভাবে ইমপ্লিমেন্ট করবো? কিন্তু আমরা তো রাজনৈতিক দলগুলো কি দাবি করছে যে সংসদ নাই, ওই তো ভাঙিনি নাই, সেটাই মানে সংসদ নাই থেকেই যে তত্ত্বাবধায়ক সরকার চাইছে এমন কোনো দাবি তো রাজনৈতিক দলগুলো করছে না। রাজনৈতিক দলগুলো কেন সেই দাবি থেকে সরে এসেছে সে আলোচনায় ফিরবো বিরতির পর। বিরতি নিয়ে ফিরছি দর্শকদের আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। রেজাউল করিম, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আদালতের সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও তা চতুর্দশ সংসদ নির্বাচনের আগে কার্যকর হবে, এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই কার্যকর হতে হবে বা ত্রয়োদশ নির্বাচন থেকে তার প্রয়োগের বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো থেকেও তেমন কোনো দাবি আমরা দেখছি না। কি বলবেন? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, এক্সকিউজ মি, আপনার যখন 91 সালে যখন আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়, তখন কিন্তু এটা সকল পলিটিক্যাল পার্টির সমঝোতার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল, এবং তার ভিত্তিতেই কিন্তু নির্বাচন হয়, এবং ওই সরকার ক্ষমতা আসার পরে তারা আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন 1996 সালে, এবং সে অনুযায়ী 96, 2001 এবং 2008 সালে 8 নির্বাচন হয়। তো এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার সময় তারা, আমার যেটা এখানে আপত্তির বিষয় হচ্ছে যে এই রায়টা সমস্যা না, রায়টা আরো অনেক আগে করতে পারতো, আরো আগে যদি রায়টা ঘোষণা করতো। সময় নির্ধারণ করে কি আসলে রায় হয়? না, সময় নির্ধারণ করে না, বাট তারা এখানে এই রায়ের এই কার্যক্রম তো শুরু হয়েছে অনেক দেরিতে। এই সরকার ফর্ম করার পরেই তো কার্যক্রমটা শুরু হয়নি, কার্যক্রম অনেক দেরিতে শুরু হচ্ছে। এক, দুই হচ্ছে আরেকটা বিষয় যে রায়ের গতিতে চলবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যেটা নির্বাচনটা 91 সালে যে মেয়াদ হয়েছিল, সেই মেয়াদ তো তারা ফলো করেনি। আপনি অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে? এটা না বৈপ্লবিক সরকার, না তত্ত্বাবধায়ক সরকার, না কি এটা? একটা অন্তর্বর্তীকালীন সরকার তো আপনার এত লম্বা পিরিয়ড থাকতে পারে না। কিন্তু অন্তর্বর্তী সরকার যেহেতু আমাদের সংবিধানে নেই, সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কেমন হবে সেটিও কিন্তু নির্ধারণ করা নেই। এখন এটা বিষয়টা হচ্ছে এরকম যে আপনি মানে এখানে হলো একটা খামখেয়ালি টাইপ কথাবার্তা, এটা যে আপনি অনিয়ম করছেন, আবার বলছেন এই অনিয়ম সম্পর্কে তো আইনে কিছু লেখা নেই। এটা তো কোনো কথা হলো না। তারা এখানে যে সরকার গঠন করেছে, তাহলে তারা ওইটা যদি বলে যে এটা নিয়মে নেই, তাহলে তুমি এভাবে গঠন করছো কেন? আমার উদ্দেশ্য, পারপাসটা কি হওয়া উচিত? আমার পারপাস হওয়া উচিত যে এখন একটা বিশৃঙ্খলা, একটা অনিয়ম চলছে, আমি নিয়মের মধ্যে আসবো। এখন আপনি অনিয়ম করে সেই অনিয়মটাকে এস্টাবলিশ করে আপনি কন্টিনিউ করতে পারেন না, আপনাকে ডিসকন্টিনিউ করতে হবে। আমরা যে ক্রাইসিস পিরিয়ডটা পার করেছি, একটা বিপ্লব হয়েছে আমাদের দেশে। এই বিপ্লবকালীন সময়টা আমি হয় একটা সরকার গঠন করব, কারণ বিপ্লবকালীন সময়ে যে ব্যক্তিরা দায়িত্ব নিয়েছে তারা কিন্তু গণতান্ত্রিকভাবে না, সংবিধান অনুযায়ী না, কোনো নিয়ম অনুযায়ী না, এই ব্যক্তিগুলো একটা অল্প সময়ের জন্য, এবং সেই সময়টা সাধারণত আমরা কিছু প্র্যাকটিস দেখি, যেমন আমাদের জন্য 91 উদাহরণটা আছে, এমন না যে বাংলাদেশে উদাহরণ নেই। আপনার 91 সালে আমরা 91 অন্তর্বর্তী সরকারকে দেখেছি শুধু একটা মাত্র এজেন্ডা ছিল, সেটা হচ্ছে নির্বাচন। এবার অন্তর্বর্তী সরকার যেমনটি বলছে যে তাদের 3টি অগ্রাধিকার রয়েছে, বিচার, সংস্কার এবং নির্বাচন। এখন সংস্কার কি হয়েছে আপনি বলেন? আপনি বিচার করেছেন না সংস্কার করেছেন? কোনটা হয়েছে? কোনো কিছু তো হয়নি। মানে আপনি এখানে শুধু প্রোক্রাস্টিনেশন করছেন, কালক্ষেপণ করছেন, বাট আপনার এখানে না বিচার হচ্ছে, না সংস্কার হচ্ছে, বরং বিচারের নামে আপনি একতরফাভাবে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে চাপাচ্ছেন। কিন্তু আপনি 91-তে কেন সেটা পারেননি? কারণ 91-তে সব রাজনৈতিক দলগুলো একটা ভারসাম্য ছিল। এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক দলগুলো ভারসাম্য নেই। কীরকম? বাংলাদেশে পলিটিক্যাল এনভায়রনমেন্ট যদি আপনি পরিষ্কারভাবে আপনি ব্যাখ্যা করতে চান, সেখানে আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, জামাত আসবে, সব বড় বড় দলগুলো আসবে। আপনি শেখ হাসিনার বা আওয়ামী লীগকে আপনি বিচার, যারা যারা অপরাধী সবাইকে বিচার করেন, কিন্তু আপনি সেই বিচারের নামে আপনি আওয়ামী লীগকে আপনি ফিক্সড করতে যেয়ে আপনি অন্য অপরাধীকে তো আপনি সুযোগ দিতে পারেন না, অন্য কাউকে তো বিশেষভাবে সুযোগ দিতে পারেন না। আপনি আমাকে আমার অপরাধীর বিচার করেন, কিন্তু আমার অপরাধীর বিচার করতে যে আপনি আরেকজন ব্যক্তিকে তো আপনি মানে রংলি আপনি তাকে ফ্যাসিলিটেট করতে পারেন না। ফ্যাসিলিটেট হচ্ছে, আপনি দেখেন এই মুহূর্তে বিএনপি বাদে বাকি সবাই ফ্যাসিলিটেট। কিভাবে? আপনি খেয়াল করে দেখেন যে জামাত, কোন জায়গায় জামাতের আপনি এখানে আধিপত্য নেই, সব জায়গায় জামাতের আধিপত্য। আপনি খেয়াল করে দেখেন এই যে একটা সুজন নামে একটা রিক্সাওয়ালাকে, তাকে আপনি কত বড় তামাশা বাংলাদেশের ইতিহাসে দেখেন, একজন রিক্সাওয়ালাকে আপনি মির্জা আব্বাসের মতো ব্যক্তির বিরুদ্ধে দাঁড় করানো, এটা কত নোংরা একটা কালচার। মির্জা আব্বাস কে? তার বিরুদ্ধে পলিটিক্যাল কমপ্লেন, পলিটিক্যাল অনেক কিছু থাকতে পারে,
বাট সেটা আমি পলিটিক্যালি ফেস করবো। মির্জা আব্বাস খারাপ, একজন যোগ্য ব্যক্তিকে প্যারালালি দাঁড় করান, কিন্তু আপনি একটা দেশের কিন্তু রেজাল্ট করি বাংলাদেশের রাজনীতিতে আমরা এই পরিবর্তনটা কেন দেখতে পাবো না যে একজন শ্রমিক কিংবা একজন রিকশা চালক আসলে সংসদে যেতে পারে? ব্যাপারটা ওখানে না। আপনি একটা ইউনিয়ন নির্বাচনের জন্য, ইউনিয়নের চেয়ারম্যান বানানোর জন্য আপনি গ্রাজুয়েট, মিনিমাম ডিগ্রি, তাহলে কি রাজনীতি নিয়ন্ত্রণ থাকবে অলিগার্ক কিংবা নির্দিষ্ট কি নেক্সাসের হাতে? আমি ওই পয়েন্টে আসছি আপনার, আমি কামিং টু দ্যাট পয়েন্ট। এখানে আমার বিষয় হচ্ছে যে আপনি একটা মানুষের যোগ্যতা অনুযায়ী তাকে তার যোগ্য জায়গায় রাখবেন। আমি কাউকে অযোগ্য বলছি না এখানে, আমাকে একটু বলার সুযোগ দেন। এখানে আপনার সংসদ অধিবেশনে যারা কথা বলবে তাদের কাজটা কি? আইন প্রণয়ন করা, দেশের সার্বিক সমস্যা তুলে ধরা। আপনি সেই যোগ্য ব্যক্তিকে ওখানে পাঠাবেন। ইউনিয়ন চেয়ারম্যানের চেয়ে একজন সংসদের সদস্যের অনেক বেশি দায়িত্ব। ইউনিয়ন চেয়ারম্যান বা একজন মেম্বারকে আপনি মিনিমাম মেট্রিক পাস বা ডিগ্রি পাস আপনি ক্রাইটেরিয়া দিচ্ছেন, সংসদের জন্য আপনি রিকশাওয়ালাকে দিবেন? আচ্ছা, যদি তাকে আপনি মনে করেন তাকে তার যোগ্য জায়গা দেন। এখানে আপনার ডাক্তারের জায়গা আপনি ইঞ্জিনিয়ারকে দিতে পারেন না। ডাক্তারের জায়গা আমি ইঞ্জিনিয়ারকে না বসানো মানে ওই ইঞ্জিনিয়ার অযোগ্য না। আপনি মাইন্ডসেট দেখেন, এখানে এটা করা হয়েছে ইনসাল্ট করার জন্য। কেন? সেখানে সুজন যে বক্তব্য দিচ্ছে তার বক্তব্যটা কতটা আপনার উস্কানিমূলক। সে বলছে যে দেশে এতিমের টাকা খেয়ে যদি সংসদে যেতে পারে, আপনার নাচ গান করে যদি কেউ সংসদে যেতে পারে, কথাগুলো ইন্ডিকেশন কিন্তু পাবলিক বুঝে যে এতিমের টাকা খেয়ে এই কথাটা কাকে ইন্ডিকেট করা হচ্ছে। আপনার নাচ গানের কথা মমতাজকে ইন্ডিকেট, মমতাজকে আমি কখনোই সাপোর্ট করি না। শি ওয়াজ ডুইং সামথিং ভেরি রং, খুবই দৃষ্টিকটু। কিন্তু তারপরেও আপনি তো একটা রং এক্সাম্পল দিতে যে আপনি আরেকটা রংকে এস্টাবলিশ করতে পারেন না। সুজন, সে তার স্যাক্রিফাইস আছে, তার সাহসিকতা আছে, তাকে আমরা বীরশ্রেষ্ঠ বীরুত্তম ঘোষণা করি, কোনো সমস্যা নেই। আপনি তাকে তার যোগ্যতা অনুযায়ী আপনি ঢাকায় বাড়ি গাড়ি করে দেন, তাকে ফ্যাসিলিটেট করে দেন। ধন্যবাদ জানাচ্ছি, বুঝতে পেরেছি আপনার বিষয়টি। ডাক্তার সায়ন্ত, শ্রমিক, রিকশা চালক তারা আন্দোলন করতে পারবে, তারা রাজপথে রক্ত দিতে পারবে, কিন্তু তারা সংসদে যেতে পারবে না, বিষয়টি কি? না, আসলে বিষয়টা হচ্ছে বাংলাদেশের সংবিধান মোতাবেক যেই ক্রাইটেরিয়া নির্ধারণ করা আছে, এই ক্রাইটেরিয়া ফুলফিল যারা করবে তারা যে কেউ নির্বাচন করার অধিকার রাখে। কিন্তু উদ্দেশ্য যদি হয় অন্যকে হিউমিলেট করা, অপদস্থ করা, সেটা ভালো না। এবং তার জবাবও জনগণ রায়ের মাধ্যমেই দিবে, সেটা তো জোরের মাধ্যমে দেওয়া যায় না। যারা এই চেষ্টাটা করবে অন্যকে অহেতুকভাবে অপদস্থ করবার জন্য চালবে, তাদের জবাবটা জনগণ ভোটের মাধ্যমেই দিবে। এটা রাজনৈতিক যে কোনো বিষয় রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হয়। কাউকে ছোট করে, হেয় করে, এটা বাংলাদেশের রাজনীতিতে আছে, সেটা ভালো কালচার না। বরং আমি দু একটা পয়েন্ট বলি যে 1991 সালের যে তত্ত্বাবধায়ক সরকার আর এইবারের দুইটা কিন্তু আকাশ পাতাল ব্যবধান, দুইটা কাছাকাছি জিনিসও না। এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়, আন্দোলনের এক পর্যায়ে এরশাদ চাপের মুখে এসে তিনি পদত্যাগের বিষয়টি মানতে বাধ্য হয়েছিলেন। বাধ্য হয়ে সমঝোতার ভিত্তিতে তিনি পদত্যাগ করে ভাইস প্রেসিডেন্টের হাতে ক্ষমতা ন্যস্ত করে তিনি পদত্যাগ করেছেন। তারপরে সব কীভাবে সাংবিধানিকভাবেই এগোনো যায় সেটা করা হয়েছিল। শুধুমাত্র একজন রানিং বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আনতে হয়েছিল এবং পরে তাকে আবার ওই জায়গায় ব্যাক করতে হবে এই শর্ত তিনি দিয়েছিলেন, সেজন্য সংবিধান সংশোধন করে ব্যাক করতে হয়েছিল। এটুকু ছাড়া বাকি পুরাটাই হয়েছিল আন্দোলনের মুখে এরশাদকে পতনে বাধ্য করে তারপর সাংবিধানিক প্রক্রিয়ায়। আর এবার যেটা হয়েছে সেটা হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিন ধরে জেকে বসা একটা ফ্যাসিবাদ, তারা গণহত্যা চালিয়ে সমূলে তাদের উৎপাটিত হয়েছে, তারা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সংবিধানে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া বলা আছে, এর বাইরের এই বিষয়গুলো সংবিধানে নাই। এখন এই যে তারা পালিয়ে গেল গণহত্যা চালিয়ে এবং গণ অভ্যুত্থানের মুখে, তখন তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে তখন বাংলাদেশের জাতীয় সংসদের পরে মানে যখন নেই তখন অথরিটি হচ্ছে সুপ্রিম কোর্ট। সেই হিসেবে সুপ্রিম কোর্ট থেকে একটা পরামর্শ নিয়ে তাদের রায় অনুসারে সেই অনুসারে এরকম একটা ব্যবস্থা হলো। কিন্তু বাংলাদেশে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থাটা নাই, আবার এইরকম গণহত্যা চালিয়ে গণ অভ্যুত্থানের মুখে একটা সরকার পালিয়ে গেলে কি হবে এই কথা তো নাই। তা এখন কি করবে তাহলে? এই অবস্থায় এইরকম পিপলস উইল হচ্ছে ইম্পর্টেন্ট। পিপলস উইল মানে গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তি
তারা সবাই মিলে একমত হয়ে এই সরকারটা বসিয়েছে। এখন যেমনটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা অবতীর্ণ হয়ে ত্রয়োদশ নির্বাচন পরিচালনা করবে। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, অন্তর্বর্তী সরকার আর তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আসলে মূল পার্থক্য কোন জায়গায়? আমি শুনবো, বিস্তারিত শুনবো। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার সায়ন্ত, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বর্তমান অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা অবতীর্ণ হয়ে ত্রয়োদশ নির্বাচন পরিচালনা করবে, এমনটি বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তাহলে অন্তর্বর্তী সরকার আর তত্ত্বাবধায়ক সরকারের মূল পার্থক্যটা কোন জায়গায়? তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সম্মত একটা টাইম ফ্রেমের মধ্যে হয়। 3 মাসের জন্য তাদের কার্যক্রম থাকে। কারা কারা উপদেষ্টা হতে পারবেন, প্রধান উপদেষ্টা কে হবেন, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, সব নির্ধারিত সংবিধানে। সেই সংবিধান মোতাবেক একটা সার্টেন পিরিয়ডের জন্য, মানে 3 মাসের জন্য তারা রুটিন ওয়ার্ক করবেন রাষ্ট্র পরিচালনায়, আর হলো নির্বাচনী কাজটা করবেন। এটা হলো তত্ত্বাবধায়ক সরকার। ক্লিয়ার? আর অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বাংলাদেশের সংবিধানে নাই, বিশেষ পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের পরে, ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পরে, গণহত্যা করার পরে, এই বিশেষ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের রায়ে একটা বিশেষ ব্যবস্থা এরকম দেয়া হয়েছে। তারপরও আপনাকে বলি, এরা যা কিছু করছে এখন, এই সবগুলোকে ভবিষ্যতে নির্বাচিত সংসদে কিন্তু ইন্ডেমনিটি দিতে হবে, যে এরা যা কিছুই করুক না কেন সব বৈধ বলিয়া পরিগণিত হবে। এই সব কিছুকে বৈধতা যতদিন নির্বাচিত সংসদ না দিবে ততদিন পর্যন্ত কিন্তু এই সময়টা শুধু সুপ্রিম কোর্টের ওই কারণে এদের সব কাজ বৈধ হবে না। এরা কিছু অংশ করছে সংবিধান মোতাবেক, কিছু অংশ এদের গঠন প্রক্রিয়ায় সংবিধানে ছিল না, বিশেষ প্রক্রিয়ায়। এটা এখন সালাউদ্দিন আহমেদ বা বিএনপির অন্য নেতারা অনেকেই এর আগে মহাসচিবও বলেছেন যে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের রূপ পরিগ্রহ করতে হবে বা তাদের দায়িত্ব নিতে হবে। জি না, আপনারা মিস ইন্টারপ্রেট করছে যারা, তাদের কথায় প্রভাবিত হয়েছেন। বিষয়টা হচ্ছে গিয়ে এই সরকার বিভিন্ন গোষ্ঠীর প্রতি ঝুঁকে আছে বলে নানান প্রচারণা আছে। এদের মধ্যে ছাত্র উপদেষ্টা আছে, এদের মধ্যে নানান দলীয় মেরুকরণের উপদেষ্টা আছে, এদের মধ্যে বিরাজনীতিকরণের দিকে আগ্রহী উপদেষ্টা আছে, নানান পন্থী নানানভাবে আছে, ডুয়েল সিটিজেনওয়ালা লোক আছে যারা অন্য দেশের পারপাস সার্ভ করবে, এরকম সমালোচনা তো আসছে। সেই ক্ষেত্রে বলছে নির্বাচনের তাফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে এই সময় তাদের চরিত্র, তাদের কার্যক্রম, তাদের ভূমিকাটা যেন তত্ত্বাবধায়ক সরকারের অনুরূপ হয়। তার মানে তারা শুধু রুটিন ওয়ার্ক করবে, তারা যেন নির্মমভাবে নির্দলীয় সরকারের মতো নিরপেক্ষভাবে নির্বাচনকে ফোকাস করে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচন পরিচালনা করে। আহ্বান হচ্ছে এইটা। রেজাউল করিম, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা না ফিরলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও ফ্যাসিবাদের রূপ নিতে পারে, এমন শঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলোর মাঝে আস্থা কিভাবে ফিরবে? এটা শঙ্কা নয়, এটা বাস্তবতা এবং এটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। আপনার যেটা কিছুক্ষণ আগে ওই যে একটা বিষয় বললাম যে আমি একটা কোনো পেশাকে হেয় করে না, রিক্সাওয়ালা এটা ব্যাপার না, পেশাকে সম্মান করি, কিন্তু এই যে ব্যক্তিদেরকে তাকিয়ে না, এটা একটা নিয়ে এসে এইরকম কাজ করা, এগুলো উদাহরণ। এই বিষয়গুলো এখন খেয়াল করে দেখবেন যে বিভিন্ন জায়গায় আমাদের যে এই যে এনসিপি বা নতুন তরুণরা মিলে যে একটা দল গঠন করেছে, এই দলে আসলে কিছু সিনিয়র লোক থাকা উচিত ছিল যারা তাদেরকে, কারণ অভিজ্ঞতাটা, আপনি রাজনীতির ক্ষেত্রে অভিজ্ঞতাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দলটা গঠন হয়েছে, এখানে অভিজ্ঞতা সম্পন্ন কোনো মানুষ নেই। আপনার মেধা থাকতে পারে, যত যোগ্য হন, যত আপনি মানে ইন্টেলেকচুয়াল হন, আপনার মেরিটস যত হাই হোক, অভিজ্ঞতা আপনাকে যে শিক্ষা দিবে এটা আপনি মেধার দ্বারা পারবেন না। সো এই বুকিশ নলেজ দিয়ে তারা কিন্তু একটা দল গঠন করেছে, বা তাদের বাস্তব অভিজ্ঞতা, পলিটিক্যাল চ্যালেঞ্জ, পলিটিক্যাল কনস্পিরেসি, পলিটিক্যাল কমিটমেন্ট, এটা এইসব কোনো কিছুই তারা প্র্যাকটিক্যালি দেখেনি। যে কারণে এখন এই বাংলাদেশের এখন আপনার এই যে ইমার্জেন্সি পিরিয়ডে একটা সরকার গঠন হলো, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার গঠন হওয়ার পরে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা থাকা দরকার ছিল পজিটিভলি। এখানে সমঝোতা না হয়ে যে যার স্বার্থে মুভ করছে। আপনার এনসিপি এমনভাবে চলছে যাতে তার স্বার্থে বিএনপিকে ধাবিত করতে পারে, জামাত এমনভাবে চলছে যাতে তার ইন্টারেস্টকে সে স্থির রেখে অন্য দলকে তার দিকে ধাবিত করতে পারে। একইভাবে তারা যখন এইদিকে এভাবে চলবে তখন তো বিএনপি চুপ করে বসে থাকবে না। সো বিএনপি ক্যানট বি পজিটিভ। বিএনপির ভিতরে তারা তাদের কর্মকাণ্ডের দ্বারা সন্দেহটা এমনভাবে এস্টাবলিশ করে দিয়েছে, দ্যাট হ্যাজ বিকাম আ কমন প্র্যাকটিস নাও। কারণ অ্যাকচুয়ালি তো বিএনপির মতো এত বড় একটা দলকে তাদের সাথে রাখতে হবে। এখন তারা যা কিছু করছে, বিএনপির সাথে তাদের একটা অ্যানিভার্সিটি,
একটা আপনার একটা শত্রুভাবাপন্ন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, পারস্পরিক অনাস্থা তৈরি হয়েছে। এখন এই পরিবেশের মধ্য দিয়ে আপনার নির্বাচনটা যে কোন দিকে যাবে, অনেকে শঙ্কা করছেন এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কিনা সন্দেহ আছে। তারপরে আপনার এই যে এটা শাখাত ভেজা একটা কথা বলছিলেন যে আপনার বিভিন্ন দলগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আপনার ইন্টারডিপেন্ডেন্সটা এটা কিন্তু টোটালি নাই।